আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমাদের এইটা সেকেন্ড লেকচার, অর্থাৎ প্রথম লেকচারের যে কন্টিনিউয়েশন। তো আজকে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা করছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। আচ্ছা, তো আমরা গত দিন দেখেছিলাম যে প্রকৃত কোষ এবং আদি কোষ এই দুইটার মধ্যে পার্থক্য। আজকে আমরা দেখব তারই ধারাবাহিকতায় দেখব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমরা আগের মতোই আমরা আসলে যেভাবে এই বিষয়টাকে সাজিয়েছি, বৈশিষ্ট্য, আমরা আগে বৈশিষ্ট্যগুলো দেখব যে আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, যার উপর ভিত্তি করে আমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে ভাগ করতে পারি বা এদেরকে পার্থক্য করতে পারি, পার্থক্য দেখাতে পারি। আচ্ছা, তো আমরা প্রথম বৈশিষ্ট্য আসি, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, তো কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি যে কোষ প্রাচীর উপস্থিত, ঠিক আছে। আমরা জানি যে উদ্ভিদ কোষের বাইরে একটা জড় কোষ প্রাচীর রয়েছে। আচ্ছা, এখন আসি যে প্রাণী কোষে। প্রাণী কোষে কি কোষ প্রাচীর রয়েছে? তোমরা জানো, সবাই এসএসসিতে পড়ে এসেছো যে এখানে নাই, এখানে অনুপস্থিত, এখানে কোনো কোষ প্রাচীর নেই। আচ্ছা, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে কোষ গহ্বর। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক বড় একটা কোষ গহ্বর বা ভ্যাকিউল, সেল ভ্যাকিউল আমরা দেখে থাকি। সুতরাং আমরা বলতে পারি যে কোষ গহ্বর উদ্ভিদ কোষের ক্ষেত্রে উপস্থিত রয়েছে। আচ্ছা, এবং সেটা কেমন? অনেক আকারে অনেক বড়, ঠিক আছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি কোষ গহ্বর রয়েছে? তো সাধারণত দেখা যায় না, কিন্তু যদি থাকে, সাধারণত নেই, তো নেই, কিন্তু যদি থাকে, সেটা অনেক কেমন ছোট, সেগুলো অনেক ছোট ছোট ক্ষুদ্র। আচ্ছা, এরপরে আসে যে সঞ্চিত খাদ্য। আমরা জানি যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ এরা খাবার সঞ্চিত করে রাখে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য সেটা কি? আমরা জানি সবাই যে শ্বেতসার। শ্বেতসার জাতীয় খাবার বা স্টার্চ, যেটাকে আমরা বলি স্টার্চ জাতীয় খাবার উদ্ভিদ কোষ সঞ্চিত করে রাখে। এবং প্রাণী কোষ তাহলে কোন জাতীয় খাবার সঞ্চিত করে রাখে? এরা তেল, চর্বি বা আমরা বলতে পারি আরেকটা উপাদান, সেটা হচ্ছে গ্লাইকোজেন। এটাই হচ্ছে প্রধান উপাদান, গ্লাইকোজেন, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষ স্টার্চ জাতীয় খাবার সঞ্চিত করে রাখে এবং প্রাণী কোষ তেল বা চর্বি বা গ্লাইকোজেন জাতীয় খাবার সঞ্চিত করে রাখে। এখন আসি যে সেন্ট্রোজোম। আমরা জানি বা আগে পড়ে এসেছি আমাদের এসএসসি লেভেলে যে সেন্ট্রোজোম এটা একটা অর্গানেলি বা অঙ্গাণু, যেটা কি করে সাধারণত আমরা প্রাণী কোষে দেখতে পাই, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা সাধারণত উপস্থিত থাকে না। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলো, সেগুলো নিয়ে আবার আমরা দেখে থাকি কিছু কিছু কোষে। তাহলে সাধারণত নেই, কিন্তু আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখি উপস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি উদাহরণ, উদ্ভিদ কোষের একটা উদাহরণ। তো আমরা যে কোনো একটা উদাহরণ দিতে পারি, যেমন দিতে পারি যে আম গাছ। আম গাছের একটি কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে মানুষের কোষ, যেমন আমরা বলতে পারি যে হেপাটোসাইট, হেপাটোসাইট। তো হেপাটোসাইটটা কি? এটা হচ্ছে যকৃত কোষ, ঠিক আছে।
ওকে, তো এই ছিল আমাদের পার্থক্য, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এখন আমরা আরেকটা টপিক যদি অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করতে পারি। যেমন আমরা আরেকটা টপিক হিসেবে লিখতে পারি যে এদের চিত্র, ছবি, কারণ আমরা জানি ছবি কথা বলে, আমরা সবসময় ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। তো উদ্ভিদ কোষ, সুন্দর মতো আমরা একটা উদ্ভিদ কোষ আঁকিয়ে ফেলতে পারি। এখানে নিউক্লিয়াস, তারপর কোষ গহ্বর অনেক বড়, অবশ্যই অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, মাইটোকন্ড্রিয়া দিলাম, প্লাস্টিড, ঠিক আছে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্লাস্টিড, আমরা এটা অ্যাড করে ফেলতে পারি, প্লাস্টিড। তো আমরা জানি উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে এবং প্রাণী কোষের ক্ষেত্রে এটা কি নাই, অনুপস্থিত, ঠিক আছে, যেহেতু এখানে কোনো ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ ঘটে না। আচ্ছা, এরপরে আমরা এই উদ্ভিদ কোষে একটা কোষ প্রাচীর দিয়ে দিলাম। তো সুন্দরভাবে একটা উদ্ভিদ কোষ আঁকিয়ে ফেলবে তোমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আমাদের পরীক্ষায় অনেক সময় কম থাকে। তো আমরা প্রাণী কোষের ক্ষেত্রে একটা নিউক্লিয়াস দিলাম, প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড দেব না, ভ্যাকিউল যদি থাকে ছোট ছোট মাইক্রোটিবিউলস, এরপরে আমরা দেব গোলগি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিতে পারি। ওকে, তো এইভাবে আমরা এই টপিকটা শেষ করব, ঠিক আছে। তো আমাদের পরীক্ষায় এগুলো নিয়ে সময় কম থাকে, আমাদেরকে একটু দ্রুত ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো প্র্যাকটিস করতে হবে, যেন আমরা তাড়াতাড়ি এগুলো লিখে আসতে পারি। ওকে, এখন আমরা আসি যে পরের যে আমাদের টপিক, সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। অর্থাৎ এখানে তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আদর্শ উদ্ভিদ কোষ কেন বলা হচ্ছে। তো আদর্শ উদ্ভিদ কোষ আমরা কেন বলছি, কারণ আমরা ধারণা করে নিচ্ছি যে এমন একটা উদ্ভিদ কোষ যেখানে সমস্ত প্রকার অঙ্গাণু বা সমস্ত প্রকার অংশ সেখানে উপস্থিত থাকবে, এটাকে আমরা আদর্শ হিসেবে কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু আসলে আমরা কি দেখি যে কোনো কোনো উদ্ভিদ কোষে কোনো কোনো উপাদান রয়েছে, আবার কোনো কোনো উদ্ভিদ কোষে কোনো কোনো উপাদান অনুপস্থিত, ঠিক আছে। তো আমরা আদর্শ একটা গঠন কল্পনা করে নেব এবং সে অনুসারে আমরা পড়ব যে প্রত্যেকটা অংশ কি কি হতে পারে। ওকে, এখন আমরা আসি যে আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তো আমরা উদ্ভিদ কোষের যদি সাধারণ অংশসমূহ বা মূল অংশসমূহের কথা বলতে যাই, তো আমরা এই 5টা পয়েন্ট অবশ্যই বলবো। সেগুলো কি? কোষ প্রাচীর, আমরা আগেই জানলাম যে উদ্ভিদ কোষে কি থাকবে, কোষ প্রাচীর থাকবে। সবচেয়ে বাইরের যে লেয়ার সেটাই হচ্ছে কি, কোষ প্রাচীর। যদি আমরা একটা উদ্ভিদ কোষ দেখতে যাই তাহলে সবচেয়ে বাইরের অংশ, জড় অংশ, এটা মৃত, ঠিক আছে। তো সবচেয়ে বাইরের অংশ, এই অংশটাকে আমরা কি বলছি, কোষ প্রাচীর, ঠিক আছে। এরপরে আসি যে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা এই সাইটোপ্লাজমের বাইরে যেই আবরণটা থাকে সেটাকেই আমরা বলছি কোষ ঝিল্লি, ঠিক আছে। তার মানে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি উপস্থিত রয়েছে, তো এটাও একটা উপাদান। এখন আমরা আসি যে সাইটোপ্লাজম। তো এটা হচ্ছে কোষের মধ্যে অর্ধস্বচ্ছ থকথকে যে জেলির মতো একটা উপাদান আছে, সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। এবং অবশ্যই সাইটোপ্লাজম যখন বলবো নিউক্লিয়াস আলাদা হয়ে যাবে, সাইটোপ্লাজম যখন বলবো নিউক্লিয়াস আলাদা, মানে সাইটোপ্লাজমে নিউক্লিয়াস নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজম, এই যে থকথকে জেলির মতো যে উপাদান আমরা দেখতে পাই, সেগুলোই হচ্ছে সাইটোপ্লাজম বা মাতৃকা আমরা বলতে পারি অনেক সময়। আচ্ছা, নিউক্লিয়াসটা কি? প্রাণ কেন্দ্র, ওই যে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে একটা কোষের প্রাণ কেন্দ্র বা কোষের ব্রেইন। তো এটা হচ্ছে ক্রোমোজোমাল যে উপাদান সেগুলা ধারণ করে বা ক্রোমাটিন তন্তু ধারণ করে। এখানে রয়েছে জিন অর্থাৎ ডিএনএ বা আরএনএ। আচ্ছা, এরপরে আসি যে কোষস্থ নির্জীব বস্তু, অর্থাৎ কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো সজীব নয়, সেগুলো নির্জীব, সেগুলো জড় উপাদান। তো এইগুলোকে বলা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এখন আমরা দেখি। আচ্ছা, তো আমরা যদি এটাকে আসলে ছক আকারে উপস্থাপন করতে যাই তাহলে আমরা ঠিক এইভাবে এটাকে উপস্থাপন করতে পারি। তোমরা জানো যে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আমরা সাধারণত যে বইটা ফলো করি সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। তো ওই বইয়ের আলোকে আমরা এটা একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন দেখি যে একটা আদর্শ উদ্ভিদ কোষ,
একটি আদর্শ উদ্ভিদ কোষ। তো এই উদ্ভিদ কোষকে সাধারণত ব্রডলি, খুব বড়ভাবে দুইটা অংশে আমরা ভাগ করছি। সেগুলো কি? একটা হচ্ছে জড় বস্তু বা জড় পদার্থ, এবং আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। তোমরা জানো প্রোটোপ্লাজমটাই হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম, তো এটা হচ্ছে তার মানে কোষের সজীব বস্তু। এটা কি? কোষের সজীব বস্তু, বা এটা হচ্ছে জীবন্ত একটা উপাদান। ওকে, এখন আসি যে জড় পদার্থের মধ্যে আবার কয়টা ভাগ রয়েছে, বা এই প্রোটোপ্লাজমকে আবার আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এখন আসি যে জড় বস্তু বা জড় পদার্থ, এটাকে আবার ব্রডলি দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কোষ প্রাচীর। আগেই বলেছি, এই যে উদ্ভিদের কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীরটা হচ্ছে নির্জীব উপাদান দিয়ে তৈরি বা জড় উপাদান দিয়ে তৈরি, সুতরাং এটা জড় বস্তুর মধ্যে পড়বে। আচ্ছা, আর কি আছে? কোষস্থ নির্জীব বস্তু। ওই যে বললাম কোষস্থ নির্জীব বস্তু, তার মানে এই কোষস্থ নির্জীব বস্তু এই জড় উপাদানের বা জড় পদার্থের মধ্যে আমরা ফেলতে পারি। ওকে, তো এই নির্জীব বস্তুকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সেগুলো কি? সঞ্চিত পদার্থ। তো উদ্ভিদ কোষ আসলে কোন কোন জিনিসগুলা সঞ্চিত করে রাখতে পারে? ঠিক আছে, তো আমরা এখানে জানি যে আমাদের যে খাদ্য উপাদান তিনটা আছে, প্রধান যে খাদ্য উপাদান, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তাহলে এই তিনটাই হচ্ছে সঞ্চিত পদার্থ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো আমাদের প্রধান খাদ্য উপাদান? ওকে, তাহলে লিখে ফেলি আমরা কার্বোহাইড্রেট। 2 নম্বর হচ্ছে আমাদের প্রোটিন। 3 নম্বর হবে লিপিড। ওকে, বা তেল বা চর্বি জাতীয় যে উপাদান সেটা। আচ্ছা, এখন আমরা আসি যে সঞ্চিত পদার্থ তাহলে আমাদের মনে রাখা খুব ইজি। আমাদের যে প্রধান 3টি খাদ্য উপাদান, সেই 3টি খাদ্য উপাদান। আচ্ছা, এখন আসি যে মিশ্রিত পদার্থ কি কি হতে পারে? একটা কোষের যেটা নির্জীব বস্তু আমরা বলছি, সেখানে মিশ্রিত পদার্থগুলো কি কি হতে পারে? তো এখানে হতে পারে হরমোন, এনজাইম। তোমরা জানো হরমোন আর এনজাইম কোষ থেকে নিঃসৃত হয়। এবং আরেকটা হচ্ছে আমরা যদি পয়েন্ট হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে নেকটার। হরমোন, এনজাইম, নেকটার। ঠিক আছে, হরমোন, এনজাইম এবং নেকটার। আচ্ছা, এবং আরেকটা উপাদান যেটা হতে পারে নিশ্চিত পদার্থের মধ্যে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে পিগমেন্ট মানে যে কোনো ধরনের রঞ্জক পদার্থ। ঠিক আছে, পিগমেন্ট এটাও এক ধরনের নিঃসৃত পদার্থ বা রঞ্জক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আসি যে বর্জ্য পদার্থ। তাহলে বর্জ্য পদার্থগুলোর মধ্যে কি কি থাকবে? তো এখানে অনেক কিছু আছে। উদ্বায়ী তেল, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েডস, মানে অ্যালকালি জাতীয় উপাদান বা ক্ষার জাতীয় উপাদান। তারপর থাকতে পারে জৈব অ্যাসিড, ঠিক আছে, এক্সেট্রা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের উপাদান হতে পারে। তো আমরা মনে রাখবো কয়েকটা, যে উদ্বায়ী তেল, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড ইত্যাদি। ওকে, এখন আমরা আসি যে সজীব যে বস্তু তার মধ্যে কি কি আছে। এটাই হচ্ছে আমাদের মূল পার্ট। সজীব বস্তু, এটাই হচ্ছে আমাদের মূল পার্ট পড়াশোনার। তো এখন আমরা আসি যে কোষ ঝিল্লি। আমরা সাধারণত 3 ভাগে এটাকে ভাগ করছি। আচ্ছা, সেটা হচ্ছে কোষ ঝিল্লি কিন্তু সজীব একটা উপাদান। আমরা পড়লাম যে কোষ প্রাচীর যেটা এটা হচ্ছে নির্জীব একটা উপাদান, কিন্তু কোষ প্রাচীরের ঠিক নিচে যে উপাদানটা আছে ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে আমরা বলবো এটা হচ্ছে সজীব উপাদান। এটা কি? সজীব উপাদান। তো
কারণ এই উপাদানটা আমাদের সাইটোপ্লাজম বা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমটাকে ঘিরে রয়েছে, তার মানে এই উপাদানটা হচ্ছে সজীব, যেটাকে আমরা বলছি কোষ ঝিল্লি। এটাকে আমরা বলছি কি কোষ ঝিল্লি। ওকে, এখন আসি যে কোষ ঝিল্লি, তারপরে কি সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম অবশ্যই জীব উপাদান, সজীব উপাদান। তো সাইটোপ্লাজমকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে দেখো, খেয়াল করো, মাতৃকা, সাইটোমাতৃকা। ওকে, তো সাইটোমাতৃকা এটাকে আবার বলা হয় সাইটোসোল, সাইটোসোল। ঠিক আছে, এটাকে আবার সাইটোসোল হিসেবেও ডাকা হয়। তো সাইটোসোল বা সাইটোমাতৃকা এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা সজীব উপাদান, যেটা কোথায় রয়েছে? সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে, বা সাইটোপ্লাজমের মধ্যে এটাকে আমরা দেখি। আচ্ছা, এরপরে আসি আর কি কি আছে। অবশ্যই যেটা আমাদের মূল টপিক পড়াশোনা, সেগুলো হচ্ছে অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর আমরা আরেকটা ভাগ বলতে পারি এখানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসও একটা সজীব উপাদান। তো এখন আমরা আসি যে নিউক্লিয়াসটা আগে আমরা পড়ে ফেলি সুবিধার জন্য আমাদের। আচ্ছা, তো নিউক্লিয়াসকে আমরা সাধারণত 4টা অংশে ভাগ করতে পারি। তো 4টা অংশগুলো কি কি? প্রথম হতে পারে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা বলতে পারি, পর্দা, নিউক্লিয়ার পর্দা, মানে যে পর্দার দ্বারা নিউক্লিয়াসটা ঘেরা সেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে আসি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আমরা দেখলাম না সাইটোপ্লাজম মানে কোষের মধ্যে যে প্লাজমাটা আছে সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা সাইটোপ্লাজমীয় উপাদান আছে, থকথকে জেলির মতো অর্ধস্বচ্ছ, তো ওইটাকে আমরা বলছি কি নিউক্লিওপ্লাজম, ওটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এরপরে আসি আর কি রয়েছে এখানে। এখানে আছে অবশ্যই ক্রোমাটিন তন্তু। কি রয়েছে? ক্রোমাটিন তন্তু, যেটাই হচ্ছে মূলত ক্রোমোজোম। ক্রোমাটিন, যখন এগুলো পেঁচানো সুতার মতো থাকে তখন আমরা এগুলাকে কি বলি? ক্রোমাটিন তন্তু হিসেবে ডাকি। এরপরে কি আছে? নিউক্লিয়ার মেমব্রেনে রন্ধ্রের মতো ছোট ছোট ছিদ্র রয়েছে, এগুলাকে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। ঠিক আছে, তাহলে আমরা এই 4টা অংশে প্রায় নিউক্লিয়াসটাকে ভাগ করতে পারি। এখন আসি যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে অঙ্গাণু। তো অঙ্গাণুগুলোর মধ্যে আবার এটাকে আমরা যদি ক্যাটাগরাইজ করতে যাই তাহলে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটু ভালোভাবে খেয়াল করো, এটাই কিন্তু আমাদের মূল বিষয় পড়াশোনার। আচ্ছা, অঙ্গাণু তাহলে 2 ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তো 2 ভাগগুলো কি কি? অঙ্গাণু আমরা জানি যে ওই যে আমরা গতদিন পড়েছিলাম যে প্রকৃত কোষ উদ্ভিদ কোষ হতে পারে, প্রাণী কোষ হতে পারে। প্রকৃত কোষের মধ্যে কি রয়েছে? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু রয়েছে, অর্থাৎ অঙ্গাণুতে আবরণী রয়েছে, আবার কিছু কিছু অঙ্গাণুতে থাকে না। তো আমরা এটাই এখানে দেখব যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন যদি আমরা বলতে চাই তাহলে কার ঝিল্লি থাকে না বা আবরণী থাকে না, আবরণী ছাড়া ওপেন আবরণী থাকে না। তো আমরা মনে রাখবো একটা টেকনিক, সেটা হচ্ছে কি সেরা। এটা কি ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেরা। তাহলে সেরা ফরওয়ার্ড সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম আমরা বলতে পারি। সেন্ট্রোজোম তোমরা জানো যে সেন্ট্রিওল এবং সেই সেন্ট্রিওলটা যেই জেলির মধ্যে থাকে থকথকে একটা আবরণ, সেটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। তো এই দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম। তো অঙ্গাণুটা হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, এখন নেক্সট কোনটা তোমরা আইডিয়া করতে পারছো?
এই রাতে কি? রাইবোজোম, রাইবোজোম। ঠিক আছে, তার মানে সেরা ঝিল্লিবিহীন অঙ্গাণু এগুলো হচ্ছে সেরা, সেন্ট্রোজোম এবং রাইবোজোম। ওকে, তাহলে আমরা আসি যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলো। বাকি যে অঙ্গাণুগুলো আছে সবগুলোই ঝিল্লিবদ্ধ। ওকে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এগুলো আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইত্যাদি আরও যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো। তার মানে শুধুমাত্র ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা মনে রাখবো ওই সেরা সেন্ট্রোজোম এবং রাইবোজোম, আর বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে আমাদের জন্য মনে রাখা অনেকটা ইজি হবে। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এইটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এই চিত্রটা হচ্ছে আবুল হাসান স্যারের বই থেকে নেওয়া। চিত্রটা একদম কমপ্লিট এবং খুবই সুন্দর। তোমরা কি করবে, চিত্রটাকে প্র্যাকটিস করবে, চিত্র বারবার দেখবে, চিত্র দেখে মনে রাখার চেষ্টা করবে। আমরা সবসময় যে পড়াশোনা করে বা হচ্ছে লিখে যেই কথাগুলো লেখা থাকে ওইগুলো দেখে সবসময় পড়বো এমনটা না, আমরা ছবি দেখব, সেটাকে অ্যানালাইসিস করব, ছবি দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যেমন আমরা আসি যে এখানে এই যে ভ্যাকিওল আছে, কোষ গহ্বর আছে, এটা উদ্ভিদ কোষের একটা খুব বড় বৈশিষ্ট্য। দেন ক্লোরোপ্লাস্ট আছে, প্লাস্টিড, তারপর কি আছে এখানে রয়েছে আরও বিভিন্ন অঙ্গাণু। দেখো নিউক্লিয়াসটাকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, এখন কি আছে আর কূপ আছে, মাইটোকন্ড্রিয়ন, কোষ প্রাচীর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, কোষ ঝিল্লি আমরা যেটাকে বলি। তো এই সকল ইয়েগুলো উপস্থিত রয়েছে। আচ্ছা, এখানে যেটা আমাদের আরেকটা মিস গিয়েছে সেটা হচ্ছে আমরা একটু বলে নিই, এটা হচ্ছে 5 নম্বর নিউক্লিওলাস, এটাও একটা অংশ নিউক্লিয়াসের। ঠিক আছে, তাহলে 5টা নিউক্লিয়াসের অংশ, সেগুলো হচ্ছে কি নিউক্লিয়ার পর্দা হতে পারে, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রন্ধ্র এবং নিউক্লিওলাস। ওকে, তো আমরা এই ছবিটা একটু প্র্যাকটিস করব এবং ছবিটা দেখে আমরা হচ্ছে অঙ্গাণুগুলো চিনব এবং নিউক্লিয়াস সম্বন্ধে জানব। আচ্ছা, এরপরে আসি যে কোষ প্রাচীর, আমাদের মূল আলোচনা কোষ প্রাচীর। এখন আসি যে কোষ প্রাচীর, আসলে কোষ প্রাচীর ওই যে আমরা দেখলাম একটা উদ্ভিদ কোষের বাইরে যে জড় একটা আবরণ থাকে সেটাকেই বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটা কিন্তু জড় উপাদান, আগেই বলেছি এটা জড় উপাদান। ঠিক আছে, উদ্ভিদ কোষের একটা জড় উপাদান। ঠিক আছে, এখন আসি যে জড় কোষ প্রাচীর। দেখো, এই কোষ প্রাচীরটা হচ্ছে জড় এবং কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট এবং এগুলো মনে রাখতে হবে অবশ্যই। এবং দেখো 1665 সাল রবার্ট হুক, আমরা গত লেকচারে দেখেছি রবার্ট হুক কিভাবে আসলে কোষটাকে দেখেছিলেন বা অবজার্ভ করেছিলেন। সর্বপ্রথম উনি যেহেতু মৃত কোষ দেখেছিলেন, তার মানে উনি কি দেখেছিলেন, আসলে কোষ প্রাচীর দেখেছিলেন। উনি কি দেখেছিলেন, কোষ প্রাচীর দেখেছিলেন। ঠিক আছে, তাহলে কত সালে, 1665 সাল রবার্ট হুক এটা সর্বপ্রথম অবজার্ভ করেন। এবং উনি যেহেতু একটা আমরা বলছিলাম যে এরকম শুধুমাত্র সেলুলা বা সেলের মতো যে স্ট্রাকচার এগুলো অবজার্ভ করেছিলেন, তার মানে এই যে বাইরের আবরণ কোষ প্রাচীর সেটা শুধুমাত্র দেখেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে রবার্ট হুক এটা সর্বপ্রথম দেখেছিলেন। আচ্ছা, এরপরে আসি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। খেয়াল করো, তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা কেমন বৈশিষ্ট্য, অনন্য, তার মানে উদ্ভিদ কোষে অবশ্যই উপস্থিত থাকবে। ঠিক আছে, এবং অন্য কোষে এটা হচ্ছে উদ্ভিদ কোষেরই একমাত্র বৈশিষ্ট্য। ঠিক আছে, এছাড়াও আমরা বিভিন্ন লোয়ার কিছু জীবের ক্ষেত্রে দেখে থাকি, প্রাণী কোষে এটা
অনুপস্থিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে এটা অনন্য বৈশিষ্ট্য এবং প্রাণী কোষে এটা অনুপস্থিত। অর্থাৎ প্রাণী কোষে, আমাদের কোষে আমরা কোষ প্রাচীর দেখব না, নেই, অনুপস্থিত। ওকে, ভৌত গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠন। এখানে খেয়াল করব যে 3টি স্তর, কোষ প্রাচীরের কয়টি স্তর রয়েছে? 3টা স্তর রয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা একটা কোষ প্রাচীর একটা দেখতে চাই তাহলে সেটা কেমন হবে আমরা একটু দেখব। আমরা একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি লেয়ার আঁকাচ্ছি, তাই না? বিভিন্ন লেয়ার আঁকাচ্ছি। তো এগুলো আসলে কি? আচ্ছা, এগুলো আমি ব্যাখ্যা করব। ঠিক আছে, তো আমাদের মোটামুটি স্ট্রাকচারটা কমপ্লিট। এখন আমি বলি, ব্যাখ্যা করি, সেটা এই ছবি দেখে আমরা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শুরুতে আসি, তো এখানে আসি যে এই যে আমি লাল দাগে যেটা দেখানোর চেষ্টা করেছি, ওকে, তো এই যে এই আবরণীটা বা এই পর্দাটা, এই অংশটা, এটাকে আসলে কি নামে ডাকা হয়? আমরা যদি একটু খেয়াল করি, 1 নম্বরে কি আছে? মধ্য পর্দা। মধ্য পর্দা, অর্থাৎ নাম শুনেই আমি বুঝতে পারছি এটা কি মাঝখানের একটা পর্দা, একদম মাঝ বরাবর থাকবে। ঠিক আছে, তার মানে এই যে এই মেমব্রেন, এই যে মাঝ বরাবর যে আবরণীটা আছে, যে পর্দাটা আছে, সেটাকে আমরা কি বলবো? মধ্য পর্দা। ওকে, মধ্য পর্দা। তো এই মধ্য পর্দা একদম মাঝ বরাবর থাকবে। এখন আসি যে এরপরে কি থাকবে। দেখো, এই মধ্য পর্দার উপরে আমি আরেকটা পর্দা আঁকিয়েছি, ইয়েলো কালার, এই যে এইটা। তাহলে এই পর্দাটা কি? এই অংশটার নাম কি? তো এইটা হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তো খেয়াল করো যে মধ্য পর্দার উপরে যে লেয়ারটা থাকবে, যে প্রথম যে লেয়ারটা থাকবে, সেটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর। ওকে, এখন আসি যে প্রাথমিক প্রাচীরের উপরে যদি আরো লেয়ার থাকে তখন আমরা সেগুলোকে কি বলবো? আমরা জানি প্রাথমিকের পরের পর্যায়টা কি? সেকেন্ডারি, গৌণ। তাহলে আমরা এগুলোকে কি বলবো? এই তিনটা অংশ, এগুলোকে আমরা বলবো গৌণ প্রাচীর। এগুলোকে আমরা কি বলবো? গৌণ প্রাচীর। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো গৌণ প্রাচীর। আচ্ছা, এখন আসি যে প্রাথমিক, আমাদের একটু ভৌত গঠন বা একটু রাসায়নিক গঠন এগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে, এগুলো একটু জানতে হবে। যেমন আমরা আসি যে এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দাটা আসলে কি নিয়ে তৈরি হয়েছে, কি নিয়ে গঠিত হয়েছে? তো এর গঠনটা আসলে কি, কোন উপাদান দিয়ে তৈরি? তো আমরা এই যে এখানে যেটা দেখব সেটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট, তো এই ফ্র্যাগমোপ্লাস্ট উপাদানটা কোথা থেকে এসেছে? সাইটোপ্লাজম। তার মানে এই যে মধ্যপর্দাটা গঠিত হয় এই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল দিয়ে, তাহলে ফ্র্যাগমোপ্লাস্টটা কোথা থেকে এসেছে? সাইটোপ্লাজম থেকে। আচ্ছা, এরপরে আসি যে পেকটিন জাতীয় ভেসিকল সেটা কোথা থেকে এসেছে? গোলগি বডি, বস্তু বা গোলগি বডি। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, এটা কি? ভেসিকল। ঠিক আছে, পেকটিন জাতীয় ভেসিকল। গোলগি বডির মধ্যে একটা স্ট্রাকচারাল উপাদান হচ্ছে ভেসিকল।
বা গোলগি বডির একটা উপাদান হচ্ছে ভেসিকল। তো ওই ভেসিকল কি ধরনের ভেসিকল? পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন জাতীয় ভেসিকল। ওকে, তো এই দুইটা উপাদান মিলে মধ্যপর্দাটা তৈরি হয়েছে। এখন আসি যে পেকটিন জাতীয় ভেসিকলে আসলে কোন অ্যাসিড থাকে বা কোন মূল উপাদানটা থাকে, সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড। খুব ইজি আমাদের জন্য মনে রাখা। দেখতে পাচ্ছি যে পেকটিন জাতীয় ভেসিকল, তার মানে কোন উপাদান নিয়ে গঠিত হবে? পেকটিক অ্যাসিড, নামের সাথে মিল রয়েছে। আচ্ছা, এরপরে আসি যে প্রাথমিক প্রাচীর। এই যে মধ্যপর্দার উপরে যে একটা প্রাচীর তৈরি হয়েছে, সেটা কি বলা হচ্ছে? এটাকে প্রাথমিক প্রাচীর হিসেবে ডাকা হচ্ছে, প্রাথমিক প্রাচীর নামে ডাকা হচ্ছে, বা আমরা বলতে পারি প্রাইমারি ওয়াল। ঠিক আছে, ওকে। তো প্রাইমারি ওয়াল, তো প্রাথমিক প্রাচীর যেটা, সেটা কি উপাদান দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তিনটা উপাদান নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তো এইখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ। আমরা জানি উদ্ভিদ কোষ সেলুলোজ দিয়ে গঠিত। উদ্ভিদ কোষে বেশি পরিমাণে কি থাকে? সেলুলোজ থাকে। তো কোষের কোন উপাদানটিতে থাকে? সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়ালে থাকে। আচ্ছা, এরপরে আসি এবং আমরা আরেকটা বিষয় যেটা খেয়াল করবো, যে প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট? এখানে দেখতে পাচ্ছি একটা স্তর, এইটা একটা কোষ এবং এইটা আরেকটা কোষ। তার মানে একটা কোষের ক্ষেত্রে, এই যে একটা কোষের ক্ষেত্রে একটা মাত্র স্তর দিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত। তাহলে আমরা কি লিখবো এখানে? একটি স্তর বিশিষ্ট। শুধুমাত্র কয়টা স্তর থাকে? একটা স্তর থাকে। এরপরে আসি যে গৌণ প্রাচীর, যেটাকে আমরা বলছি কি সেকেন্ডারি। সেকেন্ডারি ওয়াল। তো সেকেন্ডারি ওয়াল, গৌণ প্রাচীর। তো এই গৌণ প্রাচীরটা কি উপাদান নিয়ে গঠিত? একটু খেয়াল করি, সেলুলোজ এবং লিগনিন, এই উপাদানগুলো দিয়ে সেকেন্ডারি ওয়ালটা গঠিত। এবং আমরা কোথায় এটা দেখতে পাবো? দেখো, যে কোষগুলা একটু বেশি শক্ত, একটু বেশি পুরু তাদের কোষ প্রাচীর, সেই সকল কোষগুলো নিয়ে আমরা দেখতে পাবো। তো এই যে ট্রাকিড আর ফাইবার, মোটা কোষ, উদ্ভিদের যে আঁশ, এই আঁশে আমরা এই সেকেন্ডারি যে প্রাচীর, সেকেন্ডারি ওয়াল, সেটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু মনে রাখা সহজ হলো। আমরা একটু টেকনিক্যালি পড়বো, একটু বুঝে পড়বো, তাহলে জিনিসগুলো আমাদের বেশি মনে থাকবে, মাথায় থাকবে। আচ্ছা, এরপরে আসি যে সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীরটা খেয়াল করো যদি, তাহলে দেখতে পাবা আমি তিনটা স্তর আঁকিয়েছি। তিনটা স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। মনে করো এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর এবং এটা হচ্ছে তৃতীয় স্তর। ঠিক আছে, তাহলে কয়টা স্তর থাকলো গৌণ প্রাচীরে? তিনটি স্তর। গৌণ প্রাচীরে তিনটি স্তর আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কোষ প্রাচীরের স্ট্রাকচার, ভৌত গঠন। এখন আমরা যদি একটু আরো রাসায়নিক গঠনের দিকে যেতে চাই, তাহলে কি দেখতে পাবো? ওই যে বললাম যে আমাদের মধ্যপর্দা, সেখানে কি থাকে? পেকটিন থাকে। সেখানে অধিক পরিমাণে থাকে পেকটিন। আমরা বললাম সেটা কি হিসেবে থাকতে পারে? পেকটিক অ্যাসিড। পড়া কিন্তু একই রকম। ঠিক আছে, আমরা একবার পড়লে সেটা দেখবো যে বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসছে। পেকটিক অ্যাসিড থাকে। আর পেকটিন, এটা আসলে দেখো যে ক্যালসিয়াম পেকটেট, কিছু লবণ থাকে, ক্যালসিয়াম। তো লবণগুলো কি হতে পারে? ক্যালসিয়াম পেকটেট অথবা বা আরও থাকতে পারে ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট অথবা ম্যাগনেসিয়াম পেকটেট। তো এখানে আরেকটা যেটা উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে খেয়াল করবা যে পেকটিন বেশি থাকে মধ্যপর্দায়। আর পেকটিন হচ্ছে এক জেলি জাতীয় উপাদান। এজন্য জেল লাইক স্ট্রাকচার, এজন্য মধ্যপর্দাটা কেমন হয়? জেলির মতো। ঠিক আছে, জেলির মতো। তার মানে জেলির মতো স্ট্রাকচার এখানে বেশি থাকে, এই উপাদানটা বেশি থাকে, পেকটিন বেশি থাকে, পেকটিক অ্যাসিড বেশি থাকে। এর জন্য এটা কেমন হয়? মধ্যপর্দাটা আমরা বলছি জেলির মতো। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এরপরে আসি যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে প্রাথমিক যে প্রাচীর,
প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, ওকে। তো প্রাথমিক প্রাচীর, এখন দেখো যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন এইগুলো উপাদান হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপাদান। তো এই হেমিসেলুলোজের মধ্যে থাকতে পারে জাইল্যান্স, অ্যারাবান্স, জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স, ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি উপাদান এখানে থাকতে পারে। তো এরপরে আমরা আসি যে আমাদের গৌণ প্রাচীর, যেটা গৌণ প্রাচীর, এখানে কি কি উপাদান আসে, রাসায়নিক উপাদান থাকে। দেখো লিগনিন থাকে, আমরা আগেই দেখলাম যে লিগনিন থাকে, এই উপাদানটা থাকে। এছাড়াও কি কি থাকতে পারে, দেখো সুবেরিন আর ওয়াক্স। ওয়াক্স মানে মোমের মতো উপাদান, তো এই উপাদানগুলো থাকতে পারে গৌণ প্রাচীরে। তাহলে কি কি থাকতে পারে আমরা দেখলাম, লিগনিন, সুবেরিন এবং ওয়াক্স থাকতে পারে। আচ্ছা, এখন আসি যে এছাড়াও উদ্ভিদ ছাড়াও আরও কিছু জীবে আমরা কোষ প্রাচীর দেখতে পাই, এবং সেগুলোর কোষ প্রাচীরের উপাদানটা কি সেটা যদি আমি একটু বলি, তাহলে দেখো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন। মেডিকেল এক্সামের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কাইটিন দিয়ে গঠিত, ওকে। এখন আসি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা আসলে কি উপাদান দিয়ে গঠিত, প্রোটিন এবং লিপিডের পলিমার দিয়ে গঠিত, ঠিক আছে। এখন আসি যে ডায়াটমের কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত, সিলিসিক অ্যাসিড। এটা একটু আমাদের নতুন ইনফরমেশন, তো এটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে, ওকে। আর্কিয়া, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। আর্কিয়া এগুলো অনেকটা ব্যাকটেরিয়ার মতো, ঠিক আছে। তো এইগুলো, তবে বর্তমানে এদেরকে আলাদাই একটা ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এদের কোষ প্রাচীরটা কেমন, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত, ঠিক আছে। তো আমরা ইম্পর্টেন্ট কোনটা বললাম, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্যও ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা তোমরা জানো এসএসসি পরীক্ষাতেও আসে, এইচএসসিতেও আসে, কমন একটা প্রশ্ন। ছত্রাকের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে গঠিত, সেটা হচ্ছে কাইটিন, ওকে। এখন আমরা আসি যে আমরা যদি বলতে চাই যে পার্সেন্টেজ করতে চাই, শতকরায় প্রকাশ করতে চাই যে কোন উপাদানটা কি পরিমাণে আছে, ঠিক আছে। তো আমরা এখানে একটু দেখি যে সেলুলোজটা কি পরিমাণে আছে। দেখো 40%, সেলুলোজের পরিমাণটা কতটুকু, 40%, অর্থাৎ সেলুলোজ রয়েছে 40%, সবচেয়ে বেশি। তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে সেল ওয়ালের সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটা উপস্থিত থাকে, কোন উপাদানটা রয়েছে, তখন আমরা কি বলবো, সেলুলোজ। পার্সেন্টেজ চাওয়ার পসিবিলিটি একটু কম, তো পার্সেন্টেজটা সহ আমরা মনে রাখবো। তবে এরকম আসতে পারে যে সবচেয়ে বেশি কোন উপাদানটা উপস্থিত থাকে, তো আমরা বলবো সেলুলোজ 40%, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পেকটিন, সেকেন্ড পজিশনে কে আছে, পেকটিন 30% থাকে। যেহেতু মধ্যপর্দায় আমরা পুরোটাই দেখলাম, প্রায় ম্যাক্সিমামই পেকটিন থাকে, পেকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এখন আসি যে এরপরেই হচ্ছে হেমিসেলুলোজ, দেন আছে গ্লাইকোপ্রোটিন, ওকে। তো আমরা এটা মনে রাখবো যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে, সবচেয়ে বেশি, তো সেটা হচ্ছে সেলুলোজ। এখন আসি আমরা, এটা তোমরা নোট ডাউন করে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আলোচনা করব যে 1000 থেকে 3000 সেলুলোজের যে অণু রয়েছে সংখ্যা কত, 1000 থেকে 3000-এর মধ্যে হতে পারে অ্যারাউন্ড। তো এই এতগুলো অণু নিয়ে কি তৈরি করে, একটি কি তৈরি করবে, সেলুলোজ চেইন, একটা সেলুলোজ চেইন তৈরি করবে, ঠিক আছে। তার মানে 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি করবে একটা সেলুলোজ চেইন। আচ্ছা, এখন আসি যে প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি করবে, একটু দেখো, 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে একটা ক্রিস্টালাইন মাইসেল। কি
ক্রিস্টালাইন মাইসেলি। তো এই ক্রিস্টালাইন মাইসেলিকে কি বলা হচ্ছে? ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ঠিক আছে, এই ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা আমরা একটু স্টার্ট দেব। মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইসেলি। ওকে, এরপরে দেখি আমরা 20টা মাইসেলি মিলে কি তৈরি করছে? এই যে এখানে চলে আসো, 20টা মাইসেলি মিলে কি তৈরি করলো? মাইক্রোফাইব্রিল। একটা মাইক্রোফাইব্রিল। আর 250টা মাইক্রোফাইব্রিল কি তৈরি করবে? একটি ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো থেকে ম্যাক্রো, বেশ কয়েকটা মাইক্রো থেকে, বা আমরা এখানে বলছি 250টা মাইক্রোফাইব্রিল থেকে একটা তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। তোমরা জানো মাইক্রো মানে ছোট এবং ম্যাক্রো মানে বড়। ঠিক আছে, তাহলে মাইক্রো থেকে কি তৈরি হবে? ম্যাক্রোফাইব্রিল। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে কি তৈরি করবে? একটা তন্তু। উদ্ভিদে যে আমরা একটা তন্তু দেখি, সেই একটা মাত্র তন্তু। ঠিক আছে, তো আমাদের এইটা একটু মেমোরাইজ করতে হবে, এইটা ইম্পর্ট্যান্ট। এখন আসি যে কোষ প্রাচীরের কাজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট। ফাংশন, আসলে এই উপাদানটার ফাংশন কি? এই স্ট্রাকচারটার ফাংশন কি? তারপর এই অঙ্গাণুটার ফাংশন কি? এই ফাংশনগুলো আমাদের বরাবরই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পরীক্ষার জন্য। এখন আসি যে কোষ প্রাচীরের কাজ, আকৃতি দান করা। এটা কি মনে রাখা লাগবে? আলাদাভাবে লাগবে না, কারণ সবাই জানি আমরা কোষ প্রাচীর কোষের বাইরে আছে, তার মানে অবশ্যই এটা কি করবে? কোষকে একটা আকৃতি দেবে। এবং এটা শক্ত জড় কোষ প্রাচীর, তার মানে কোষকে একটা আকৃতি দেবে। এটা মনে থাকবে আমাদের সবার। এরপরে আসি রক্ষা করা। যেহেতু এটা একটা আবরণ, একটু খেয়াল করো যে কোষ প্রাচীর একটা আবরণ, বাইরের একটা পর্দা। তার মানে আমরা পর্দা আসলে টাঙাই কেন বা পর্দা দেই কেন? যেন ধুলাবালি না পড়ে, জিনিসটা যেন ভালো থাকে, সেফ থাকে, আঘাত যেন না লাগে, এই জন্যই তো আমরা প্রোটেকশনটা দেই। সুতরাং এটা কি করবে? কোষকে কি করবে? রক্ষা করবে। ওকে, বাইরের কোনো কিছু থেকে, বাইরের যে কোনো স্ট্রেস থেকে রক্ষা করবে, বাইরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করবে। এরপর আসি যে শক্তি এবং দৃঢ়তা। কোষ প্রাচীর কি করে? কোষকে শক্তি দেয় এবং দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে একটা স্ট্রাকচারাল কাঠামো দেয়, কোষকে নেতিয়ে পড়তে দেয় না, কোষকে একটা সুন্দর একটা পজিশনে ধরে রাখে। ঠিক আছে, তাহলে এটা শক্তি যোগান দেবে এবং দৃঢ়তা প্রদান করবে। ওকে, এরপরে আসি যে শোষণ এবং পরিবহন। ওই যে আমরা বললাম কোষ প্রাচীর কি করবে? যদি শোষণ নাই ঘটাতো তাহলে কোষের মধ্যে তো কোনো কিছু প্রবেশ করতেই পারতো না। একটা জেনারেল সেন্স, কমন সেন্স, যে কোষ প্রাচীর যদি শক্তি বা শোষণ যদি না করতো বা পরিবহন যদি না করতো, তাহলে একটা কোষ, এখানে একটা কোষ উদ্ভিদ কোষ আর এখানে একটা কোষ, তাহলে এদের কোষের মধ্যে তো কোনো কানেকশনই থাকতো না। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে সেটা দেখি না? আমরা দেখি কি দুইটা কোষের মধ্যে কানেকশন আছে, দুইটা কোষের মধ্যে কোনো কিছু বস্তুর চলাচল আছে। সুতরাং কি করবে? এটা শোষণ করতে পারে, পরিবহন কাজে অংশ নিতে পারে। ঠিক আছে, এখন আসি যে পৃথক করা। দেখতে পাচ্ছি যে এটা একটা কোষ এবং এই পাশে একটা কোষ, তার মানে দুইটা কোষকে এই কোষ প্রাচীরটা কি করে রেখেছে? পৃথক করে রেখেছে। ওকে, এটাও আমাদের আলাদাভাবে মনে রাখা লাগবে না। এখন আসি প্রয়োজনীয় বস্তু চলাচল। ওই যে প্রয়োজনীয় বস্তু, যে সকল বস্তুগুলো প্রয়োজন, সেই বস্তুগুলো কি করতে পারে? চলাচল করতে পারে। ঠিক আছে, একটা কোষ থেকে আরেকটা কোষে চলাচল করতে পারে। তো এই ছিল আমাদের কোষ প্রাচীরের কাজ। এখন আমরা আসি যে প্রোটোপ্লাস্টটা আসলে কি বা এই গঠনটা কি। এখন আসি যে কোষ প্রাচীর দ্বারা ঘেরা সমস্ত বস্তু, কোষ প্রাচীর দ্বারা ঘেরা সমস্ত বস্তুটাকেই আমরা কি বলবো? প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, কোষ প্রাচীর দ্বারা ঘেরা সমস্ত বস্তুটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে দেখো, এখানে কোষ প্রাচীর আসবে না, কোষ প্রাচীর ছাড়া প্রোটোপ্লাস্টটা কি হবে? কোষ প্রাচীর ছাড়া, তার মানে কোষ প্রাচীর ছাড়া স্ট্রাকচারটা হবে, ভিতরের স্ট্রাকচারটাই হবে
পুরো স্ট্রাকচার, সেটা হবে প্রোটোপ্লাস্ট। সেখানে কি কি থাকবে? সেখানে থাকতে পারে, ওকে তাহলে আমরা দেখি সেখানে কি কি থাকবে। সেখানে থাকতে পারে কোষঝিল্লি, কোষঝিল্লি, সেখানে থাকবে কোষঝিল্লি। আর কি থাকবে? সেখানে কি থাকবে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। আর কি থাকবে? আর কি আছে? কোষের ব্রেইন, নিউক্লিয়াস, 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 ঠিক আছে। তার মানে এই উপাদানগুলো আমরা প্রোটোপ্লাস্টের মধ্যে পাবো, কিন্তু কোষ প্রাচীর ছাড়া। আচ্ছা, এরপরে আসি যে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষের ভেতরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির মতো তরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ, এটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন আসি যে বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, যেমন দেখো কোষের ভেতরে, অবশ্যই কোষের ভেতরে থাকবে অর্ধস্বচ্ছ। এক নম্বর কথা কি বলছে? অর্ধস্বচ্ছ, মানে এটা একদম যে স্বচ্ছ হবে তা না, অর্ধস্বচ্ছ, ঠিক আছে। আর এরপরে আসি যে আঠালো। এটা আঠালো, আঠালো একটা স্ট্রাকচার, আঠালো একটা গঠন, আঠালো একটা উপাদান, জেলির মতো। আমরা দেখেছি না জেলি, জেলি কেমন হয়? না তরল না কঠিন, একটা মধ্যবর্তী অবস্থা। তো সুতরাং জেলির মতো হবে এবং অর্ধ তরল, বুঝতে পারছো? অর্ধ তরল এবং কলয়েডাল ধর্মী। তো এই কলয়েডাল ধর্মী বলতে কি বোঝানো হচ্ছে? কলয়েডাল ধর্মী বোঝানো হচ্ছে যে দেখো দ্রবণ এবং সাসপেনশন, যেটাকে আমরা বলি সাসপেনশন, বা আমরা বলতে পারি যে অধক্ষেপ, অধক্ষেপ পড়ে যাবে, যেখানে অধক্ষেপ পড়ে যাবে যেই প্রক্রিয়ায়। তো এই দুইটার মাঝামাঝি মধ্যবর্তী অবস্থা, মধ্যবর্তী অবস্থা। তার মানে এই কলয়েডাল অবস্থা বলতে কি বোঝাচ্ছে? দ্রবণ এবং সাসপেনশন, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা, ঠিক আছে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ওই জেলির মতো কিছু উপাদান বা পদার্থ, ওই জেলির মতোই ঘুরে ঘুরে কথাটা আসবে, এটাই হচ্ছে কলয়েডাল ধর্মী। আর অবশ্যই অবশ্যই সজীব হবে, সজীব হবে, এটা হচ্ছে সজীব উপাদান। আচ্ছা, এখন আমরা আসি যে আসলে এই প্রোটোপ্লাজমকে যেখানে এখানে যে ইম্পর্টেন্ট দুইটা কথা, সেই দুইটা কথা আমি একটু উল্লেখ করার চেষ্টা করেছি। দেখো খেয়াল করো যে জীবনের প্রোটোপ্লাজমকে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজমকে কি বলা হচ্ছে? দেখো জীবনের ভৌত ভিত্তি বলা হচ্ছে, জীবনের ভৌত ভিত্তি। তাহলে এটা পরীক্ষাতে আসবে যে প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে প্রোটোপ্লাজমে আসলে কতটুকু পানি থাকে। পানির পরিমাণটা আমাদের লাগবে, দেখো পানির পরিমাণটা লাগবে, সেটা হচ্ছে 70 to 90% পানি থাকে। দেখো অনেক পরিমাণ পানি থাকে, অনেক পরিমাণ পানি থাকে, 70 থেকে 90% পানি থাকে প্রোটোপ্লাজমে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? পানিকে কি বলতে পারি? এজন্য পানিকে কি বলা হয় জানো? পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড অফ লাইফ, জীবনের জলীয় উপাদান, ঠিক আছে। ফ্লুইড অফ লাইফ, পানিকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ, ওকে। এরপরে আসি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য আসলে এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটা কেমন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি যে ভৌত বৈশিষ্ট্য, এগুলো মূলত কি বৈশিষ্ট্য? ভৌত বৈশিষ্ট্য। তো ভৌত বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো খেয়াল করো যে এটা প্রোটোপ্লাজমটা কেমন? অর্ধস্বচ্ছ। প্রোটোপ্লাজমটা কেমন? অর্ধস্বচ্ছ। আগেই বললাম বর্ণহীন, এটা না ইম্পর্টেন্ট, এই কথাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে মনে রাখতে হবে যে এই প্রোটোপ্লাজমটা কি? বর্ণহীন, ঠিক আছে। এটা অর্ধস্বচ্ছ, জেলির মতো আঠালো একটা সজীব উপাদান। তারপরে আসে যে এই প্রোটোপ্লাজমটা কিন্তু দানাদার। প্রোটোপ্লাজমটা কি? দানাদার। প্রোটোপ্লাজমের মধ্যে দানাদার অনেক উপাদান থাকে, দানাদার অনেক উপাদান থাকে, অনেক উপাদান থাকে। তো এই জন্য আমরা এটাকে কি বলছি? দানাদার। ওই যে কলয়েডাল, কলয়েডাল মানে কি? এখানে কিছু কিছু উপাদান থাকে, কিছু কিছু মলিকিউল থাকে, কিছু কিছু অণু থাকে, যেটা দ্রবণও না আবার সাসপেনশনও না, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে জেলির মতো, এটা হচ্ছে কলয়েড ধর্মী, দানাদার কলয়েড ধর্মী। আচ্ছা, জেলি থেকে তরল, তরল থেকে জেলিতে এটা পরিণত হতে পারে।
পরিবেশ পরিস্থিতি অনুসারে। ওকে, এখন আমরা আসি যে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি। খেয়াল করো, আমরা যদি প্রোটোপ্লাজমের ঘনত্ব, আপেক্ষিক গুরুত্বটা আসলে কিভাবে প্রকাশ করা হয়, জাস্ট দেখো যে আপেক্ষিক গুরুত্ব সমান, আমরা যদি প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই তাহলে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমের ঘনত্ব, একটু বোঝার চেষ্টা করো, প্লাজমের ঘনত্ব ডিভাইডেড বাই, যেহেতু আমি পানির সাথে তুলনা করছি, আমি কি দেব, পানির ঘনত্ব, ঠিক আছে, পানির ঘনত্ব। এখন খেয়াল করো তো, একটা বিষয় একটু চিন্তা করো তো, যে এইটা বলা হচ্ছে জেলির মতো আঠালো, তার মানে এই পানির যে এটার ঘনত্ব বেশি হবে কিনা, অবশ্যই পানির থেকে এটার ঘনত্ব বেশি হবে, হবে বেশি, এটার ঘনত্ব বেশি হবে পানির থেকে। সুতরাং পানির থেকে যদি প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি হয় তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব কি পাবো, একের থেকে বেশি পাবো না? আপেক্ষিক গুরুত্ব কি পাবো, একের থেকে বেশি হবে। এই আপেক্ষিক গুরুত্বটা একের থেকে বেশি হবে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এটা আপেক্ষিক গুরুত্ব পানি থেকে আসলে বেশি। আপেক্ষিক গুরুত্ব কি পানির থেকে বেশি, আপেক্ষিক গুরুত্ব অফ প্রোটোপ্লাজম। এরপর আসি, উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে। অর্থাৎ প্রোটোপ্লাজম যেটা, সেটা দেখো কিছু কিছু উত্তেজনা, কিছু কিছু অবস্থা, কিছু কিছু পরিবেশ ভেদে সাড়া দিতে পারে। সেটা কি উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে এটা কিন্তু জমাট বেঁধে যায়, জমাট বাঁধতে পারে। ঠিক আছে, তো এই পয়েন্টটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা একটু পড়ার সময় মার্ক করে নেবে, আর নোট অবশ্যই করবে, নোট করে করে পড়বে, আমাদের জন্য অনেক ইজি হবে। তো উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে এই প্রোটোপ্লাজমটা কি হয়, জমাট বেঁধে যায়। এখানে দেখো 3টা পয়েন্ট না, উত্তাপ 1, অ্যাসিড 2 এবং অ্যালকোহল 3। দেখো 3টা যেখানেই থাকে সেটাই একটু চিন্তা করো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা জানি এমসিকিউ এর 4টা অপশন থাকে, তার মানে এখানে 3টা আছে আর একটা অ্যাবসেন্ট, তো এটা খুব আদর্শ একটা এমসিকিউ এর জন্য পয়েন্ট হতে পারে। এখন আমরা আসি যে রাসায়নিক বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ দেখলাম ভৌত বৈশিষ্ট্য, এখন আসি যে রাসায়নিক বৈশিষ্ট্য। এই প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্যটা আসলে কি, এখানে কি কি উপাদান রয়েছে, কি কি রাসায়নিক উপাদান রয়েছে আমরা একটু দেখব। যে প্রোটিন থাকে সবচেয়ে বেশি, প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট থাকে, লিপিড আছে এবং সামান্য পরিমাণে ভিটামিনও রয়েছে। তোমরা জানো আমাদের জীবন, আমাদের চলার জন্য আসলে ভিটামিনের অত্যাবশ্যকীয় প্রয়োজন, কিন্তু ভিটামিন যে খুব বেশি পরিমাণে দরকার তা কিন্তু নয়। আমাদের ভিটামিন খুব বেশি পরিমাণে দরকার নাই, আমাদের প্রোটিন যত পরিমাণে দরকার ভিটামিন কি ওই পরিমাণে দরকার হয় না। তো ভিটামিন আমাদের সামান্য পরিমাণে দরকার হয়, তার মানে অল্প পরিমাণে ভিটামিন রয়েছে। তাহলে সবচেয়ে বেশি রয়েছে কোনটা, প্রোটিন, সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে প্রোটিন, এবং সবচেয়ে অল্প কম পরিমাণে কোনটা রয়েছে, ভিটামিন। আচ্ছা, এরপরে আসি যে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। দেখো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। কি, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্যটা, প্রোটোপ্লাজম যে বৈশিষ্ট্যগুলো দেখায় সেগুলাই একটা জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা দেখেছিলাম জীব কি দ্বারা গঠিত, একটা কোষ দ্বারা গঠিত। এটাই হচ্ছে জীবের গাঠনিক ও শারীরবৃত্তীয় যে কার্যকলাপ সেটার একক। তার মানে কোষের বৈশিষ্ট্যগুলাই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তাহলে আমরা ওই যে গত ক্লাসে দেখেছিলাম কোষের যে বৈশিষ্ট্য, বিপাক, অভিযোজন, তারপর আরও যে বিভিন্ন হোমোস্ট্যাসিস, এগুলো সব, আর বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ, প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ, তাহলে এই সব কিছুই কি হবে, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই কি, জীবের বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে। তো আমরা একটু দেখব যে প্রোটোপ্লাজমের চলন, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো খেয়াল করো কি সুন্দর একটা কথা, প্রোটোপ্লাজম কিন্তু চলতে পারে, প্রোটোপ্লাজম কিন্তু স্থির নয়, এটা চলতে পারে। এটা কি আছে, মুভমেন্ট আছে, এটার আছে মুভমেন্ট, অর্থাৎ এটা চলাচল করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেলের মধ্যেই অবশ্যই, কিন্তু এটা চলাচল করতে পারে। তো খেয়াল করো যে প্রোটোপ্লাজমের যে চলন, স্থানান্তর, এটা স্থির নয়, এটা কন্টিনিউয়াস চলতেই থাকে।
বা মুভমেন্ট করে, তো এটাকেই আমরা বলছি প্রোটোপ্লাজমের চলন বা মুভমেন্ট। খেয়াল করো, তো প্রোটোপ্লাজমের চলনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে একমুখী চলন এবং আরেকটা কি বহুমুখী চলন, যেটাকে আমরা দেখো একমুখী চলন এটাকে আবর্তন, বহুমুখী এটাকে আবর্তন বলছি। তো আবর্তন বলার আরেকটা কারণ আছে, কারণ এই যে প্রোটোপ্লাজমের যে চলন সেটাকে মূলত আবর্তন হিসেবে ডাকা হয়, প্রোটোপ্লাজমের চলনটাকে আবর্তন হিসেবে ডাকা হয়। মনে করো যে এটা এইদিকে যাচ্ছে, প্রোটোপ্লাজম এইভাবে চলতে আছে, তো দেখো এটা একটা আবর্তন, তাই না? তো এটা একটা আবর্তন, ঘুরছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজমের চলনটাকে আমরা আবর্তন হিসেবে ডাকতে পারি, ঠিক আছে? এখন দেখো, যদি একটা কোষে অনেকগুলো ভ্যাকিউল থাকে, তাহলে সে ভ্যাকিউলকে কেন্দ্র করে তখন প্রোটোপ্লাজমটা চলবে বা আবর্তন করবে। তাহলে খেয়াল করো, তাহলে এটাকে আমরা কি বলবো? বহুমুখী আবর্তন। দেখো সবগুলো যে ভ্যাকিউল, প্রত্যেকটা ভ্যাকিউলের চারপাশে কিন্তু আবর্তিত হচ্ছে, প্রত্যেকটা ভ্যাকিউলের চারপাশে প্রোটোপ্লাজমটা আবর্তিত হচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা এটাকে কি বলতে পারি? বহুমুখী। এটাকে বলতে পারি বহুমুখী, আর এটাকে আমরা কি বলতে পারি? একমুখী, ঠিক আছে? একমুখী আবর্তন এবং বহুমুখী আবর্তন। ওকে, তো খেয়াল করো যে একমুখী আবর্তন এটাকে রোটেশন বলা হয় ইংরেজিতে, বহুমুখী আবর্তন এটাকে বলা হয় সার্কুলেশন। রোটেশন মানে ওই যে ঘোরা, অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ ঘুরবে, একটা ভ্যাকিউল বা কোনো কিছুকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে রোটেশন। এটাকে আমরা কি বলবো? রোটেশন। কিন্তু যখন অনেকগুলো ভ্যাকিউল আছে, অনেক আছে, তখন সেটা কি করবে? প্রত্যেকটাকে কেন্দ্র করে এই সেখানকার প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে, তখন আমরা সেটাকে কি বলি? সার্কুলেশন। এটাকে আমরা বলবো সার্কুলেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের উদাহরণ দুইটা ইম্পর্টেন্ট। দেখো, একমুখী আবর্তন কোথায় দেখা যায়? পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের যে আবর্তন সেটাকে আমরা বলছি একমুখী আবর্তন, এবং সার্কুলেশন সেটা হচ্ছে ট্রাডিসক্যানশিয়ার কোষস্থ প্রোটোপ্লাজমের চলন হচ্ছে বহুমুখী আবর্তন বা সার্কুলেশন, ঠিক আছে? তাহলে এই দুইটা আমরা একটু আশা করি বোঝা গেছে। তো আমরা একটু চিত্র সহকারে মনে রাখবো, একটু তোমরা চিত্রগুলো নোট ডাউন করে নেবে এবং এইভাবে পড়বে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, এরপর আসি প্রোটোপ্লাজমের অংশসমূহ। আচ্ছা, প্রোটোপ্লাজমে আসলে কি কি অংশ রয়েছে? তো আমি আগেই এটার কথাটা বললাম যে কি কি রয়েছে। দেখো, প্লাজমা মেমব্রেন আছে, যেটা আমরা দেখি যে একটা প্রোটোপ্লাজমকে যে মেমব্রেন বা পর্দা ঘিরে রাখে, সে মেমব্রেনটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেম্মা, সাইটোমেমব্রেন বা হচ্ছে বায়োমেমব্রেন, আমরা যাই বলি। তো প্লাজমা মেমব্রেন আছে, কোষঝিল্লি যেটাকে বলছি, সাইটোপ্লাজম আছে এই যে জেলির মতো যে উপাদান, মাতৃকা, সাইটোসোল, এগুলো কি? সাইটোপ্লাজম। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস। এর কি আছে? একটা কেন্দ্রিকা আছে, এর আছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এই তিনটা উপাদান দিয়ে আমাদের যে প্রোটোপ্লাজম সেটা গঠিত। আচ্ছা, তো আশা করি বোঝা গিয়েছে টপিকগুলো। তো আমরা এই পর্যন্তই আজকের ক্লাসটা করেছি এবং আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের ক্লাসটা সবার কাছে বোঝা গিয়েছে এবং সহজভাবেই বোঝা গিয়েছে। এবং টপিকগুলো আমরা একটু খেয়াল করবো যে ইম্পর্টেন্ট যে টপিক, সে টপিকগুলো আমরা দেখব এবং টপিকগুলো একটু মেমোরাইজ করে নেব। আমি যেইটা ইম্পর্টেন্ট আমি বলে গিয়েছি, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো আমরা ওইভাবে পড়াশোনা শুরু করব এবং ওইভাবে আমরা নোট ডাউন করব। অবশ্যই ইম্পর্টেন্টগুলো একটু ভালো মতো পড়তে হবে এবং ভালো মতো খেয়াল করে পড়বে, তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।